This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন সম্প্রতি মোহাম্মদ ইউনূস চীন সফর করে ফিরেছেন। আর এই সফরের সময় তিনি সাম্মানিক ডিগ্রি পেয়েছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করেছেন। কিন্তু তার এই চীন সফরে মোহাম্মদ ইউনূস গোপনে যে কাণ্ডটা ঘটিয়ে এসেছেন সেটা মেইন স্ট্রিম মিডিয়ার কেউই কিন্তু বলছে না। অথচ আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছে যে ভারতের ওপর রাগের শোধ নিতে গিয়ে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের আস্ত একটা বন্দর বা পোর্টকে চীনের কাছে বিক্রি করে দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শি জিনপিংয়ের সাথে। বিশেষজ্ঞরা এও বলছেন যেভাবে চীন ঋণের ফাঁদে ফাঁসিয়ে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর, পাকিস্তানের গোয়াদার বন্দর, আফ্রিকার দজিবুদি বন্দর, গ্রিসের পিরিয়াস বন্দর, কেনিয়ার মোসাম্বা বন্দর, মালদ্বীপের মারা বন্দর, মায়ানমারের কিয়াকপিউ বন্দর দখল করে নিয়েছেন। এমনকি প্রতিটা বন্দরের পাশে চীনের বসতি তৈরি করে সেখানে চীনের সেনা পর্যন্ত মোতায়েন করে ফেলেছে। সেই একই কায়দায় বাংলাদেশের এই দুঃসময়ে বাংলাদেশকে ঋণের জালে ফাঁসিয়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মংলা বন্দরকে দখল করতে চলেছে চীন। আর মোহাম্মদ ইউনূস তার সম্প্রতি চীন সফরে গিয়ে সেই মংলা বন্দরকে বিক্রির সব রকম বন্দোবস্তই কিন্তু করে এসেছেন। আর এই খবর জানাজানি হতেই যখন দেশপ্রেমিক বাংলাদেশিরা সমাজ মাধ্যমে চেঁচামেচি করতে শুরু করেছে, তখনই মোহাম্মদ ইউনূস প্রসঙ্গ ঘোরানোর জন্য ভারতের সেভেন সিস্টার্স নিয়ে কথা কুকথা বলতে শুরু করেছে। এখন নিশ্চয়ই আপনারা জানতে চাইবেন আসলে বিষয়টা কি, চীনে গিয়ে মোহাম্মদ ইউনূস ঠিক কোন চুক্তিটা করে এসেছে, আজকের বাংলাদেশে চীনের ঠিক দূর অভিসন্ধিটা কি কাজ করছে, আর কিভাবেই বা চীন ঋণের ফাঁদে ফেলে বাংলাদেশের মংলা পোর্টকে দখল করতে চাইছে। এর সবটাই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটাতে। তো চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে আলোচনা করে দেখি। দেখুন, আপনারা জানেন যে রিসেন্টলি বাংলাদেশের চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনূসকে তার চীন সফর চলাকালীন চীন সরকারের পক্ষ থেকে ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে। এছাড়াও চীনের পক্ষ থেকে তাকে নানানভাবে সম্মানিত করা হয়েছে, যেটা থেকে স্পষ্ট বোঝা যায় যে চীন বাংলাদেশকে নিয়ে একটা বড় খেলা খেলতে চাইছে। দেখুন, চীন সফরের আগে মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গেও কিন্তু দেখা করতে চেয়েছিলেন, কিন্তু ভারতের তরফ থেকে সেরকম কোনো ইতিবাচক সাড়া না পাওয়ার জন্যই সেই দেখাটা কিন্তু হয়নি। যদিও মোহাম্মদ ইউনূসের চীন সফরটা আগেই নির্ধারিত ছিল, কিন্তু বাংলাদেশের সরকারের মুখপাত্রদের মতে তিনি ভারত থেকে সাক্ষাৎ করার জন্য সময় চেয়েছিলেন, কিন্তু কোনো ইতিবাচক উত্তর পাওয়া যায়নি, তাই তিনি চীন সফরে গেছেন। যদিও ইউনূসের এই সাম্প্রতিক গতিবিধি কথাবার্তা থেকে এটা জলের মতো পরিষ্কার যে আজকের দিনে বাংলাদেশের ঝোঁক আমেরিকার থেকে চীনের দিকে বেশি চলে গিয়েছে। তবে কূটনৈতিকভাবে ভারতকে চটাতে চাইছে না বলে বাংলাদেশ সরকারের মুখপাত্ররা এমনটা বলছেন। তবে একথা সত্যি যে শি জিনপিং বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে একটা বৈঠক করেছেন, সেখানে তাদের পররাষ্ট্রমন্ত্রী এবং মোহাম্মদ ইউনূস স্বয়ং উপস্থিত ছিলেন। এখন শি জিনপিং কারোর সাথে সাক্ষাৎ করলে সেটা স্পষ্ট হয়ে যায় যে চীনের কাছে সেই ব্যক্তি বা সেই দেশের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। মানে এই বৈঠকে চীন যে তার কোনো বৃহৎ স্বার্থ নিয়ে আলোচনা করছে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। বাংলাদেশের সাথে এই বৈঠকে চীনের 9টা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে বাংলাদেশের সরকারি সংবাদপত্রে কেবল সাংস্কৃতিক ঐতিহ্য এবং সাধারণ বিষয়গুলি নিয়েই কিন্তু কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবে এই চুক্তিগুলির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং কৌশলগত বিষয় অন্তর্ভুক্ত ছিল। এটা বুঝতে কিন্তু বিশেষজ্ঞ হতে হয় না। কিন্তু আজকের এই আলোচনায় আমি কিন্তু 9টা চুক্তির মধ্যে যাচ্ছি না, শুধুমাত্র বাংলাদেশের মংলা বন্দরের আধুনিকরণ এবং সম্প্রসারণের জন্য চীন যে চুক্তিটা করেছে সেটা নিয়েই কিন্তু আলোচনা করব। দেখুন, মংলা পোর্টের উন্নয়নের জন্য চীন বাংলাদেশকে কয়েক বিলিয়ন ডলার ঋণ হিসেবে দেবে, এটাতে কিন্তু স্বীকৃতি হয়েছে। তবে এই ঋণের শর্ত হিসাবে এই উন্নয়নের কাজ করার জন্য চীনা কোম্পানিগুলো বাংলাদেশে এসে কাজ করবে, চীন থেকে শ্রমিক আসবে, এমনকি উন্নয়নের প্রকল্পে যে কাঁচামাল বা প্রযুক্তি দরকার হবে তার সবটাই চীন থেকে আমদানি করা হবে। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো চীনা শ্রমিকদের থাকার জন্য মংলা বন্দরের পাশে একটা ছোটখাটো চীনা শহর পর্যন্ত তৈরি করা হবে। বিশেষ সূত্র অনুযায়ী খবর, এই চুক্তি মৌখিকভাবে হলেও এখনও কিন্তু স্বাক্ষরিত হয়নি। অফিসিয়াল চুক্তি স্বাক্ষর করার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্বয়ং বাংলাদেশে আসবে বলে শোনা যাচ্ছে। আর এভাবেই বিলিয়ন ডলারের ঋণের ফাঁদে ফেলে চীন যেভাবে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর, পাকিস্তানের গোয়াদার বন্দর, আফ্রিকার দজিবুদি বন্দর, গ্রিসের পিরিয়াস বন্দর, কেনিয়ার মোসাম্বা বন্দর, মালদ্বীপের মারা বন্দর এবং মায়ানমারের কিয়াকপিউ বন্দর দখল নিয়েছে, সেই একই কায়দায় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মংলা বন্দরকে দখল নিতে চলেছে চীন আগামী 2-1 দশকের মধ্যেই। এখন চীন কিভাবে ঋণ ফাঁদে ফেলে বন্দর দখল করে, মানে একটু আগে বলা 8টা উদাহরণ দিয়ে আমি যদি এই মুহূর্তে বলতে যাই তাহলে ভিডিওটার লেন্থ কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তাই 8টা দেশের 8টা বন্দর
বন্দরের কাহিনী না বলে বাংলাদেশের আজকের দিনের পরম মিত্র পাকিস্তানের গোয়াদার বন্দরকে কিভাবে চীন জবরদখল করলো, চলুন সেই কাহিনীটা একটু বোঝা যাক। দেখুন, আজকের দিনে পাকিস্তানের আরব সাগরের তীরে অবস্থিত একটা বন্দর গোয়াদার বন্দরকে ধাপে ধাপে চীন পাকিস্তানের কাছ থেকে কবজা করে একরকম দখল করে উপনিবেশ বানিয়ে ফেলেছে। শুধু তাই নয়, বর্তমানে সেখানে একটা শহর তৈরি করে 5 লক্ষ চীনা নাগরিক বাস করছে এবং তাদের সুরক্ষা দেওয়ার জন্য একটা চীনা সেনাবাহিনীকে চীন কিন্তু অলরেডি গোয়াদার বন্দরে মোতায়েন পর্যন্ত করেছে। তো এই আলোচনার প্রথমার্ধে আমরা আলোচনা করব চীন কিভাবে পাকিস্তানে আরব সাগরের তীরে অবস্থিত এই গোয়াদার বন্দরটাকে জবরদখল করে নিল। দেখুন, 1971 সালে বাংলাদেশের যুদ্ধে যেভাবে ভারত পাকিস্তানকে 2 টুকরো করে ফেলেছিল এবং পাকিস্তানের প্রায় 1 লক্ষ সেনা ভারতের কাছে যেভাবে আত্মসমর্পণ করেছিল, সেই রাগ পাকিস্তান যখন কিছুতেই ভুলতে পারছিল না, তখন তারা সুযোগ খুঁজছিল যে কি করে ভারতকে জব্দ করা যায়। আর তাই পাকিস্তান 1984 সালে প্রথমে ভারতের সিয়াচেনকে দখল করার চেষ্টা করলো, কিন্তু ভারত অপারেশন মেঘদূত চালিয়ে সিয়াচেন হিমবাহকে পাকিস্তানের হাত থেকে শুধু রক্ষাই করেনি, এমনভাবে পাকিস্তানকে শিক্ষা দিয়েছিল যে শিক্ষা এখনো পর্যন্ত পাকিস্তান কিন্তু ভোলেনি। কিন্তু ওই যে কথাই আছে না যে কুত্তার পেটে ঘি হজম হয় না, তাই 1999 সালে পাকিস্তান দ্বিতীয়বার ভারতের কার্গিলকে দখল করবার জন্য পাকিস্তানি সেনাকে মুজাহিদিনের ছদ্মবেশে ভারতের কার্গিল অঞ্চলে অনুপ্রবেশ ঘটায়। আর সেই সময়েও ভারত অপারেশন বিজয় পরিচালনা করে এবং পাকিস্তানকে এমনভাবে পেটায়, তারপরে পাক সেনা আর কখনো কিন্তু একা একা ভারতের মুখোমুখি হওয়ার সাহস পর্যন্ত করেনি। আর সেই জন্য 1999 পর থেকে পাকিস্তান চীনের সঙ্গে বন্ধুত্ব করার সুযোগ খুঁজতে থাকে। শুধু বন্ধুত্ব বললে একটু কম বলা হবে, কারণ কার্গিল লড়তে গিয়ে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা এতটাই কাহিল হয়ে গেছিল যে সেই সময় পাকিস্তানের বন্ধুত্ব আর ভিক্ষে দুটোই কিন্তু দরকার পড়ছিল। অথচ সেই সময়ে পাকিস্তানের মালিক আমেরিকা পাকিস্তানকে দান দাক্ষিণ্য করতে মোটেও রাজি ছিল না। আর তাই আমরা জানি যে 2000 সালের পর থেকেই পাকিস্তান চীনের সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করে যাচ্ছিল। কিন্তু পাকিস্তান যেহেতু আমেরিকার কুত্তা, তাই আমেরিকার কুত্তাকে চীন কেন খেতে দেবে? তাছাড়া চীন তো ব্যবসাদার দেশ, টাকা ছাড়া তো কখনো কোনো কথা বলে না। সেই জন্য নতুন প্রভুর বিশ্বাস অর্জন করতে শুরুতে চীনকে সন্তুষ্ট করার জন্য পাকিস্তান 2001 সালে চীনের কাছ থেকে বেশ কয়েকটা যুদ্ধ ট্যাঙ্ক কেনে। এই ট্যাঙ্কগুলোর নাম ছিল MBT, কিন্তু পাকিস্তানের সেনারা নিজেদের মর্যাদাকে টিকিয়ে রাখার জন্য এই ট্যাঙ্কের নাম পাল্টে এই ট্যাঙ্কের গায়ে লিখে দেয় আল খালিদ ট্যাঙ্ক। কিন্তু এই সামান্য কেনাকাটায় তো চিড়ে ভিজল না। এটা দেখে 2006 সালে পাকিস্তান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষর করে পাকিস্তানের বাজারকে চীনা পণ্যের জন্য একেবারে বিনা ট্যাক্সের ব্যবসা করার সুযোগ করে দিল পাকিস্তান। আর তারপর থেকেই চীন পাকিস্তানের ওপরে একটু একটু করে সন্তুষ্ট হতে শুরু করলো। এরপর 2007 সালে পাকিস্তান চীনের কাছ থেকে JE-17 থান্ডার যুদ্ধবিমান কিনলো। এভাবেই চীন যখন বুঝতে পারলো যে পাকিস্তান এখন ধীরে ধীরে আমেরিকার কুত্তা না থেকে আমাদের কুত্তা মানে চীনের কুত্তা হতে চাইছে, তখন চীন 2013 সালে এসে পাকিস্তানকে নিজেদের কুত্তা বলে স্বীকৃতি দিল, মানে পাকিস্তানের গলায় চাইনিজ লোহার চেন পরালো। 2013 সালের 5ই জুলাই চীন পাকিস্তানের মধ্যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর চুক্তিটা স্বাক্ষরিত হয়ে গেল। বিশাল এই প্রকল্পের লক্ষ্য ছিল আরব সাগরের তীরে অবস্থিত গোয়াদার বন্দরের উন্নয়নের জন্য চীনা অর্থ সাহায্য। কিন্তু ওই যে প্রথমেই বলেছি, চীন হলো ব্যবসাদার দেশ, কেউকে সাহায্য করে না, বরং চড়ার সুদে ঋণ দেয়, লোন দেয়। তখন ভিখারি পাকিস্তান এই প্রজেক্টের জন্য চড়া সুদে ঋণ নিতে রাজি হয়ে গেল। এই প্রকল্পের আওতায় গোয়াদার বন্দরের উন্নয়নের কাজ ছাড়াও বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, সড়ক ও রেল যোগাযোগ তৈরি এবং ইকোনমিক জোন প্রতিষ্ঠা সবকিছুই কিন্তু অন্তর্ভুক্ত ছিল। আর এভাবেই চীনের বর্ষি পাকিস্তান এমনভাবে গিলে ফেলেছিল যে 2015 সালের 20 এপ্রিল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্বয়ং পাকিস্তান সফরে এসে নিজে এই প্রকল্পের উদ্বোধন করেছিলেন। শুরুর দিকে এটিকে পাকিস্তানের অর্থনীতির জন্য গেম চেঞ্জার বলে প্রচার করা হলেও এর বাস্তবতা কিন্তু শুরু থেকেই একেবারে ভিন্ন ছিল। পাকিস্তানের গোয়াদার বন্দরের উন্নয়নের প্রকল্পে চীন $50 বিলিয়ন বেশি বিনিয়োগ করেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বিপুল বিনিয়োগের সুবিধা কিন্তু পাকিস্তান কোনোদিনই ভোগ করতে পারেনি। কেন? এটাই তো খেলা। সাধারণত যখন কোনো দেশ অন্য কোনো দেশে বিনিয়োগ করে, তখন সেই দেশের স্থানীয় মানুষদের কর্মসংস্থান হয়, পরিকাঠামো গড়ে ওঠে, অর্থনীতি চাঙ্গা হয়। কিন্তু গোয়াদার বন্দর উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে চীন শুরু থেকেই পুরোপুরি ভিন্ন কৌশল নিয়ে এগিয়েছিল। চীন টাকা খরচ করেছিল ঠিকই, কিন্তু প্রকল্পের কাজ করছিল চীনা কোম্পানি। পাকিস্তানের মানুষদের বদলে চীনা শ্রমিকদের কাজে লাগানো হয়েছিল। ফলে
ফলে স্থানীয় কর্মসংস্থান কিন্তু মোটেও বাড়েনি। যন্ত্রপাতি, প্রযুক্তি, এমনকি কাঁচামাল পর্যন্ত আমদানি করা হয়েছিল সেই চীন থেকেই। মানে সব মিলিয়ে পাকিস্তানে চীন যে অর্থ বিনিয়োগ করেছিল তার 90% অর্থ কিন্তু ঘুরে ফিরে সেই চীনেই ফিরে গেছিল। অর্থাৎ বিনিয়োগের নামে চীন কার্যত পাকিস্তানকে ঋণের জালে জড়িয়ে ফেললো, আর পাকিস্তান শুধু ঋণের বোঝা কাঁধে বয়ে নিয়ে বেড়ালো। মানে যে গোয়াদার বন্দরের উন্নয়ন প্রকল্প শুরু হয়েছিল একটা মৈত্রী প্রকল্প হিসেবে, এখন তা পরিণত হয়েছে চীনের কৌশলগত আধিপত্য বিস্তারের অস্ত্রে। আর এর ফলে পাকিস্তান এই মুহূর্তে চীনের ঋণের ফাঁদে এমনভাবে আটকে পড়েছে যে গোয়াদার বন্দর সহ গোয়াদার বন্দরের সন্নিহিত এলাকাটাকে চীনের কাছে 99 বছরের লিজ দিতে বাধ্য হয়েছে পাকিস্তান, যেখানে চীন তাদের কর্মীদের থাকার জন্য একটা আস্ত শহর পর্যন্ত বানিয়ে ফেলেছে এবং সেই শহরে 5 লক্ষ চীনা নাগরিক বাস করছে। শুধু এখানেই শেষ নয়, গোয়াদার বন্দরের আশেপাশে খনিজ সম্পদে পরিপূর্ণ বালুচিস্তানের মূল্যবান খনিজ পর্যন্ত চীন অলরেডি গ্রাস করতে শুরু করেছে। মানে বালুচিস্তানের খনিজ থেকে চীন খনিজ তুলছে আর রেল সড়ক পথে সোজা চীনে নিয়ে যাচ্ছে। আর এই শোষণের বিরুদ্ধে কথা বলতে গেলেই পাকিস্তানের আর্মিরা বালুচিস্তানের নিরীহ নাগরিকদের ওপরে অত্যাচার চালাচ্ছে। ফলে বালুচিস্তানের বঞ্চিত এবং নিপীড়িত আদিবাসীরা বিদ্রোহী হয়ে উঠছে। আর বালুচিস্তানের বিদ্রোহী গোষ্ঠী মানে বালুচ লিবারেশন আর্মি লাগাতার চীনের পরিকাঠামোর ওপরে আক্রমণ করে যাচ্ছে। এখন যেহেতু বালুচিস্তানের বালুচ বিদ্রোহীরা লাগাতার চীনের পরিকাঠামোর ওপরে আক্রমণ করছে, আর সেই অজুহাতে চীন তাদের গোয়াদার বন্দর এবং তার সন্নিহিত শহরটাকে রক্ষা করবার জন্য পাকিস্তানে চাইনিজ আর্মি পাঠিয়েছে। এই কথা শুনে নিশ্চয়ই আপনি চমকে উঠবেন, কিন্তু আপনি ঠিকই শুনেছেন, পাকিস্তানে চীন নিজের চাইনিজ আর্মি পাঠিয়েছে। ইতিমধ্যেই চীন 3টি বেসরকারি নিরাপত্তা সংস্থাকে পাকিস্তানে পাঠিয়ে দিয়েছে, যাদের নাম হচ্ছে ডিওল সিকিউরিটি, ফ্রন্টিয়ার সার্ভিস গ্রুপ, চায়না ওভারসিজ সিকিউরিটি গ্রুপ। এই 3টি সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয় সেই বিষয়টা দেখা। মোদ্দা কথা হলো, ধীরে ধীরে চীন আরব সাগরের তীরে অবস্থিত পাকিস্তানের বন্দরটাকে দখল করে নিয়েছে, যেখানে একটা শহর তৈরি করে 5 লক্ষ চীনা নাগরিককে রেখেছে, আর সেখানে চীনা সেনা পাঠিয়ে সেই চীনা উপনিবেশকে রক্ষা করছে। আর এই একই কায়দায় চীন শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর, পাকিস্তানের গোয়াদার বন্দর, আফ্রিকার দজিবুদি বন্দর, গ্রিসের পিরিয়াস বন্দর, কেনিয়ার মোসাম্বা বন্দর, মালদ্বীপের মারা বন্দর, মায়ানমারের কিয়াকপিউ বন্দরকে দখল করে নিয়ে উপনিবেশ বানিয়ে ফেলেছে। আর এবার এই একইভাবে বঙ্গোপসাগরে তাদের নতুন উপনিবেশ তৈরি করার জন্য প্রথমে $1 বিলিয়ন ঘুষ দিয়েছে ইউনূস সরকারকে এবং তার উপদেষ্টা মণ্ডলীকে। আর সেই ঘুষের টাকা আর বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকার মোহে পড়ে মোহাম্মদ ইউনূস চীন সফরে গিয়ে মংলা বন্দরের উন্নয়নের জন্য চীনা বিনিয়োগকে আমন্ত্রণ জানিয়ে এসেছে। দেখুন, ক্রোনোলজিটা বোঝার চেষ্টা করুন। পাকিস্তান যেমন ভারতের প্রতি ক্রোধে অন্ধ হয়ে চীনকে পাকিস্তানে ডেকে নিয়ে এসেছিল, একইভাবে মোহাম্মদ ইউনূসও ভারতের প্রতি ক্রোধে অন্ধ হয়ে চীনকে বাংলাদেশে ডেকে নিয়ে আসছে এবং চীন এই ডাকে সাড়া দিয়ে মংলা বন্দরের উন্নয়ন প্রকল্পে পাকিস্তানের মতোই হয়তো $50 বিলিয়ন বিনিয়োগ করবে, যার একটা মোটা অংশ ঘুষ হিসেবে নিয়ে মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা মণ্ডলীর লোকজনেরা ভবিষ্যতে আমেরিকা, অস্ট্রেলিয়া বা কানাডায় গিয়ে বাড়িঘর তৈরি করে সুখের সংসার করবে। কিন্তু এখন ইউনূস বাংলাদেশি নাগরিকদেরকে বোঝাবে যে $50 বিলিয়ন বিনিয়োগ এলে বাংলাদেশে পরিকাঠামো তৈরি হবে, বাংলাদেশের কর্মসংস্থান তৈরি হবে। কিন্তু পাকিস্তানের গোয়াদার বন্দরের ক্ষেত্রে আমরা দেখেছি চীন টাকা খরচ করেছে ঠিকই, কিন্তু প্রকল্পের কাজ করেছে চীনা কোম্পানি। পাকিস্তানের মানুষদের বদলে চীনা শ্রমিকদেরই কিন্তু কাজে লাগানো হয়েছে। এমনকি যন্ত্রপাতি, প্রযুক্তি, কাঁচামাল পর্যন্ত আমদানি করা হয়েছে সেই চীন থেকেই। আর মংলা বন্দরের উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রেও ওই একই জিনিস কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও চীন ঘটাবে, সেরকমভাবেই কিন্তু তারা এগোচ্ছে। ফলে মংলা বন্দরের উন্নয়নের নামে চীন যে অর্থ বিনিয়োগ করবে তার 90% কিন্তু আবার চীনের অর্থনীতিতেই ফিরে যাবে। আর বিনিয়োগের নামে চীন কার্যত বাংলাদেশকে ঋণের জালে জড়িয়ে ফেলবে, যে ঋণ পরিশোধ করতে না পারলে মংলা বন্দরটাকে আগামী দিনে 90 বছরের জন্য চীনের কাছে হয়তো লিজ দিতে হবে। এর পরের ধাপে ওই মংলা বন্দরকে রক্ষণাবেক্ষণ করবার জন্য চীনা নাগরিকরা মংলা বন্দরে আসতে শুরু করবে এবং এখানেও একটা চীনা শহর গড়ে তুলবে, যেমনটা পাকিস্তানে গড়ে তুলেছে। আর তারপরে বাংলাদেশের স্বাধীনতাগামী মানুষ যখন এর বিরুদ্ধাচরণ করলে, তার বিরুদ্ধে প্রতিবাদ করলে, চীনা নাগরিকদের সুরক্ষা দেওয়ার অজুহাতে চীন পাকিস্তানের মতোই বাংলাদেশেও সেনা প্রেরণ করে বঙ্গোপসাগরে অবস্থিত বাংলাদেশের মংলা বন্দরটাকে চিরতরে দখল করে নেবে এবং সেখানে একটা চীনা উপনিবেশ তৈরি করবে। মোহাম্মদ ইউনূস কিন্তু সেই পথেই হাঁটছে। এখন বাংলাদেশের জাতীয়তাবাদী মানুষেরা যদি একজোট না হয়, তাহলে আজকের মংলা বন্দর, যেটা চট্টগ্রাম বন্দরের পরেই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর, আগামী দিনে সেই বন্দর কিন্তু চীনের উপনিবেশ হতে চলেছে। এই একই রকমের ডেপ ট্র্যাপ বা
ঋণ জালে ফাঁসিয়ে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর, পাকিস্তানের গোয়াদার বন্দর, আফ্রিকার দজিবুদি বন্দর, গ্রিসের পিরিয়াস বন্দর, কেনিয়ার মোসাম্বা বন্দর, মালদ্বীপের মারা বন্দর এবং মায়ানমারের কিয়াকপিউ বন্দর চীন দখল করেছে। আর বাংলাদেশের মংলা বন্দর দখল করাটা এমন কোনো কঠিন কাজ নয় চীনের কাছে। একজন ভারতীয় ইউটিউবার হিসেবে যুক্তি সহকারে বিষয়টাকে আমি কিন্তু বিশ্লেষণ করে আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করলাম। এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, যে আপনারা কি মনে করেন পৃথিবীর নানা প্রান্তে 8টা বন্দর দখল করার পরে 9 নম্বর বন্দর হিসেবে চীন বাংলাদেশের মংলা বন্দরটাকে দখল করতে পারবে? কমেন্ট বক্সে কিন্তু আপনারা আপনাদের মূল্যবান মতামতটা জানাতে ভুলবেন না। আর আজকের আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন। আর এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।